আপনারা সবাই জানেন তো বাংলাদেশের অর্থনীতি এখন পর্বত সম উঁচুতে গিয়ে পৌঁছেছে। আমাদের স্যার ইউনূস, ডক্টর ইউনূস, আরও আপনারা যেই নামেই তাকে ডাকেন, তিনি সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিটাকে একদম হিমালয়ের মতন পর্বত সমান উঁচু করে ফেলেছে। এই যে অর্থনীতি বাংলাদেশের, এটা আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের মতন হয়ে যাবে। এই রকমের দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ বাংলাদেশের জন্ম অবধি আমাদের জিডিপি কখনো 6-এর নিচে নামেনি, আর সেই জিডিপি বর্তমান সময় 3-এর নিচে নেমে এসেছে। এছাড়াও বর্তমান সময় বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আসছে না। স্যার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করতে পারছে না। এত এত রাষ্ট্রীয় সফর, এই যে দল বেঁধে লন্ডনে যাওয়া, ইউএসএ যাওয়া, এই যে বিভিন্ন দল বেঁধে রাষ্ট্রীয় সফর করা, এগুলোর মাধ্যমে কি বয়ে আনলেন আমাদের জন্য? এই যে আমাদের স্যার ইউনূস, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। এখন তার এই শান্তির নোবেল বাংলাদেশে অশান্তি ছড়িয়ে দিচ্ছে। এটা কি মিথ্যে কথা? বুকে হাত দিয়ে বলুন তো, যে বর্তমান বাংলাদেশের যে অশান্তির প্রেক্ষাপট, বাংলাদেশের যেই নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশে মব জাস্টিসের যে রাজত্ব, সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? স্যার ইউনূস তিনি তো অস্বীকার করে যাবেন। তিনি কি বলেন? যে বাংলাদেশে এখন কোথাও জঙ্গি নেই। তাহলে জঙ্গি যদি নাই থেকে থাকে, তাহলে কিভাবে বাংলাদেশের ছেলে পাকিস্তানের জঙ্গি হামলায় মারা গেল? মানে পাকিস্তানে জঙ্গি হামলা করতে গিয়ে পাকিস্তানি মিলিটারির হাতে মারা গেল, এবং সেই ছেলে নাকি বিদেশে, মালয়েশিয়া, সৌদি আরব নাকি দুবাই, কোন দেশে জানি কাজের জন্য গিয়েছিল, এরকমটা তার বাপ মা জানতো। কিন্তু সেই ছেলে যে পাকিস্তানে গিয়ে জঙ্গির ট্রেনিং নিচ্ছে, এটা কে জানে? এই যে আমাদের স্যার ইউনূস, তিনি আমাদের দেশের এই ধরনের যুবকদের পাকিস্তানে পাঠাচ্ছেন জঙ্গি ট্রেনিং নেওয়ার জন্য। এখন এই কথাগুলো বলা তো আসলে আমার জন্য নিরাপদ না, তারপরে বলতে পারছি, কারণ এইসব বিষয়গুলো পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, যার ফলে বলতে পারছি। যাক, এসব কথা আমি নাই বা বললাম। যেটি মূল কথা, বাংলাদেশের অর্থনীতি কোথায়, আমাদের জিডিপি কোথায়, বর্তমান বাংলাদেশের রিজার্ভ একদম তলানিতে। বাংলাদেশের সাথে বৈদেশিকভাবে কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কোনো দেশ বাংলাদেশের উপরে ইনভেস্ট করছে না, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ধস নেমে যাচ্ছে। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবেন। এখন কথা হলো, বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, ভারত বাংলাদেশের সাথে সমস্ত প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দিল, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের উপরে নিষেধাজ্ঞা দিল। এখন বর্তমান সময় বাংলাদেশের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশের দুর্দিনের কান্দারি ছিল, আজকের তাদের সাথে আমরা শত্রুতা করছি, ভারত বয়কট আন্দোলন করছি, দিল্লি না ঢাকা এ ধরনের আন্দোলন করছি। এছাড়াও ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গলায় জুতার মালা দিয়ে তাকে তার ছবিতে জুতা পেটা করা হচ্ছে, এবং এগুলো নিয়ে বাংলাদেশের জনগণ বেশ হাসি তামসা, ঠাট্টা মশকরা এগুলো করছে। এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের যে অর্থনীতি, তাতে আফগানিস্তান, সিরিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী যেই দেশগুলো বর্তমান সময় দেউলিয়া, তাদের মতন আমাদের প্রেক্ষাপট হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? তিনি দেখুন, তার যে গ্রামীণ ব্যাংকের 6,500 কোটি টাকার ট্যাক্স তিনি মওকুফ করে দিলেন। এমনকি তার নামের যে নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কারেরও ট্যাক্স তিনি মওকুফ করে দিলেন। এছাড়া তার নামী বেনামি যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবকিছু ট্যাক্স তিনি মওকুফ করে দিয়েছেন। এবং তার যে সকল মুরিদ, শিষ্য যারাই আছে বাংলাদেশে, তারা সেই যে রাস্তার ফকির ছিল, টোকাই ছিল, সেখান থেকে আজকের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। বর্তমান বাংলাদেশের অর্থনীতিকে গ্রাস করে ফেলেছেন আমাদের স্যার, সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমান সময় একের পর এক নাটক সাজিয়ে এই যে দীর্ঘ 14-15 মাস ক্ষমতা ভোগ করলেন, সংস্কারের নাম করে তিনি এই যে ক্ষমতাটা ভোগ করলেন, কি করলেন বাংলাদেশের জন্য? এটাই করলেন যে বাংলাদেশের অর্থনীতিটাকে একদম ধ্বংস করে দিয়ে গেলেন। যেই বাংলাদেশকে শেখ হাসিনা
অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকার প্রথম কাতারে নিয়ে আসছিল এবং এরকমটা আমরা ধারণা করেছিলাম যে 2040 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত কান্ট্রিতে পরিণত হয়ে যাবে। বাংলাদেশের ঢাকা শহরে যারা এখন বিদেশ থেকে মনে করেন 10 বছর পরে মানে ঢাকা এয়ারপোর্টে এসে ল্যান্ড করবেন, সেটা সৌদি আরব, মালয়েশিয়া, প্রবাসী ভাই বোনরা যারাই আছেন, তারা ধরেন 10 বছর প্রবাস জীবনযাপন শেষ করে বাংলাদেশে ফিরে আসলেন। ফিরে আসার পরে এই যে এয়ারপোর্ট, তারপর খিলক্ষেত, তারপর কুড়িল বিশ্ব রোড এবং আপনি মালিবাগ, ওইদিকে যতগুলো উড়াল সেতু আছে, যতগুলো ফ্লাইওভার আছে, যতগুলো হাইওয়ে আছে, এগুলো দেখে আপনারা কি চিনতে পারবেন যে এটা আসলে বাংলাদেশ? এটা তো সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম একটি উন্নত কান্ট্রিতে পরিণত হয়ে গেছিল। বাংলাদেশের উন্নয়ন দেখে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে তাকিয়েছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতন একটি উন্নত কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশের সাথে ব্যবসা করার জন্য বিভিন্ন দেশ থেকে বড় মাপের ব্যবসায়ীরা এসে কেবল ঘাঁটি বাঁধতে শুরু করেছিল। ঠিক তখনই কিছু কিছু মানুষের মেটিকুলাস ডিজাইনের কাছে বাংলাদেশের উন্নয়ন ধসে পড়ল এবং তার পরবর্তীকালীন সময় থেকে বাংলাদেশের অর্থনীতি এইভাবে তলানিতে গিয়ে পৌঁছালো। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের নামে যে শেয়ার আছে তার ভ্যালু কত এখন জানেন? যাক, আমি এইসব অর্থনীতি নিয়ে কথা বলতে চাই না, তবে এটা জানি যে বর্তমানে সবচেয়ে বেশি শেয়ার ভ্যালু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার বর্তমান সময় অন্য সবার থেকে 10 গুণ বেশি দেখতে পারবেন। এছাড়াও বর্তমান সময় বাংলাদেশকে বিক্রি করার যে মাস্টার প্ল্যান, মানবিক করিডোর থেকে শুরু করে চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের স্যার ইউনূস তিনি তার সর্বোচ্চটা দিয়ে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। নির্বাচন নিয়ে এত কথা বলছেন, আসলে কি বাংলাদেশে নির্বাচন হবে? আমি ভাই এখনো বিশ্বাস করি না। যেদিনকারে নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন আমি বুঝবো যে হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন হবে। কারণ এখন দেখুন আমাদের স্যার ইউনূস তিনি আবার আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন মেটিকুলাস ডিজাইন করেছেন, একটি দলকে নিষিদ্ধ করে রেখেছেন, কিন্তু সেই দলের কর্মসূচিকে আটকে রাখতে পারছেন না তার প্রশাসন এবং তিনি তার মব বাহিনী দ্বারা। তারপরেও বর্তমান সময়ে আওয়ামী লীগকে নিয়ে নিউ ইয়র্কে বসে কি বললেন? তিনি বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচ্ছল করা হবে। আসলে কি সত্য, নাকি এগুলো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন তালবাহনা, বা আওয়ামী লীগকে ভয় দেখিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে দাবিয়ে রাখা? এরকমটা না তো। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার দরকার নেই। আওয়ামী লীগ এমনি এমনি বাংলাদেশে ফিরে আসবে, সেটা আপনি আটকে রাখতে পারবেন না। এবং বর্তমান সময় জাতিসংঘ অধিবেশনে গিয়ে তিনি যে বক্তব্য রাখলেন, সেখানে গিয়ে তার সাথে দেখা করেছে, বৈঠক করেছে পৃথিবীর অনেক নামি নামি নেতারা। এখন আপনি জানলে অবাক হবেন, সেই সকল নেতারা তারা তাদের নামের পূর্বে একটি কথা ছিল, সেই কথাটি হলো সাবেক। যে মনে করেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারপরে ইথিওপিয়ার সাবেক পুলিশ প্রধান, এরকমের। তো এ থেকে কি বুঝলেন আমাদের মোহাম্মদ ইউনূস স্যারের পাওয়ার, তার ন্যাশনাল পাওয়ার, ইন্টারন্যাশনাল পাওয়ার, এগুলো কত দূর সেটা কি আপনি জানেন? এই পাওয়ার দ্বারা বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছেন। আমরা কি আশা করেছিলাম? আমরা আশা করেছিলাম আমাদের স্যার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অন্তত আর যাই করুক বা না করুক বাংলাদেশের অর্থনীতিটাকে একটি মানে উচ্চতায় নিয়ে যাবে। সেটা গার্মেন্টস শিল্প হোক বা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে তার যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিটাকে সচ্ছল করতে পারবেন। কি করলো? বাংলাদেশের অর্থনীতিটাকে একদম ডিস্ট্রয় করে দিল। এখন বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে সকল জিনিসপত্র প্রয়োজন, সেগুলোর দাম আস্তে আস্তে ক্রমান্বয়ে আকাশ ছোঁয়া পথে মানে ধাবিত হচ্ছে। এখন মানুষ দেখুন, এই যে এই গেল শীতে, মানে উনি ক্ষমতায় আসার পরে কি বলছিলেন যে বাংলাদেশে সবকিছুর দাম সস্তা। কই সেই সস্তা কোথায়? শেখ হাসিনার আমলে আমরা 80 টাকায় 100 টাকায় পেঁয়াজ কিনে খাইছি, তো এখনো তো সেই অবস্থায়। তাহলে কি পরিবর্তন করলেন? বরং
নিজের অনেকটা পরিবর্তন করলেন। নিজের সকল মামলাগুলোকে তিনি ধূলিসাৎ করে দিলেন। নিজের যেই সকল ব্যবসা বাণিজ্য আছে সেইগুলো থেকে ট্যাক্স মওকুফ করে দিলেন। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম এগুলোর ট্যাক্স মওকুফ করে দিলেন। এমনকি নিজের নোবেল পুরস্কারের ট্যাক্স সেটাও মওকুফ করে দিলেন। তার যে সকল মরিচ ছিল, তার যে সকল চামচা মব বাহিনী ছিল, তারা রাস্তার ফকির থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। এটাই তো হলো বাংলাদেশের অর্থনীতি। কোথায় নতুন টাকা ছাপিয়ে সেই টাকা মানে একটা টাকা ছাপতে 4 টাকা করে খরচ হয়েছে। তাহলে চিন্তা করুন যে কত হাজার কোটি টাকা ছেপেছে এবং কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এই সব কিছু, এত নাটক, এত সংস্কার কি দরকার ছিল? বাংলাদেশটাকে ধ্বংস করার এটাই কি মূল মন্ত্র ছিল না, যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেয়া? বর্তমান সময় জামাত ইসলামের যে সকল কার্যক্রম আমরা দেখছি, মনে হচ্ছে আমরা সেই পাকিস্তানে বসবাস করছি। এমনিতেও পাকিস্তানের সব ধরনের সংস্কৃতি, পাকিস্তানি আচার আচরণ আমরা সহ্য করছি এবং অর্থনীতিটাও পাকিস্তানের সাথে আমরা এখন তাল মিলিয়ে চলছি। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের স্যার ইউনূস, মোহাম্মদ ইউনূস, তিনি কতদিন বাংলাদেশের অর্থনীতিটাকে এইভাবে গ্রাস করে একদম ধ্বংস না করে ফেলে। তো যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।